প্রিয় প্রণয়িনী সিজন ২ লিখেছেন জান্নাত নুসরাত। কিছুক্ষণ আগের পরিষ্কার আকাশ এখন কালো মেঘের আঁধারে ঢেকে গেছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর পর মেঘের গর্জন ভেসে আসছে আকাশ থেকে। ক্রিং ক্রিং শব্দ তুলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে রিকশা, সাইকেল। হঠাৎ হঠাৎ মাটি বহনকারী ট্রাক উচ্চ শব্দে হর্ন বাজিয়ে তীব্র গতিতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বৃষ্টির পানিতে স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া রাস্তার কাদামাটি ট্রাকের চাকার গতিতে ছিটকে এসে পড়ছে সৈয়দবাড়ি ঘিরে রাখা গেটে। বারান্দায় দাঁড়িয়ে উদাস চোখে তাকিয়ে এসব লক্ষ্য করছিল ইশরাত। সে যতটুকু বুঝতে পারছে, আজ সে, বাবা, বোন আর মা এই বাড়ি থেকে চলে যাবে আজীবনের জন্য। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়েলি মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। তারপর মুখে হাতের তালু চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। বড় বাবার করা অপমান বারবার চোখের সামনে ভাসতে লাগলো ছোট্ট মেয়েটার। মেয়েটা মুখে হাত চেপে রেখে কান্না থামায়। চোখের সামনে ভেসে ওঠা অপ্রার্থিব দৃশ্যটা মনে করে মুখ শক্ত করে নেয়। সে মনে করতে চায় না এই দৃশ্য, তবুও মনে পড়ে যায়। চোখের সামনে ধীরে ধীরে ভাসে আজ সকালে পাঠাগারে বসে মাথা চাপড়ে আহাজারি করে বাবার কান্না। ভাইয়ের কথা মানতে বাড়ি ছেড়ে রাজি হলেও মনে মনে ঠিক আশা করে বসেছিলেন ভাই আজকে মানিয়ে নেবেন। কিন্তু তিনি আবার হতাশ হলেন যখন দেখলেন আজ ভাইয়ের রুম থেকে নামাজ পড়ার কোনো শব্দ আসছে না। তার এই আহাজারি দাঁড়িয়ে নীরবে দেখছিল ইশরাত। বাবার সামনে যায়নি, বাবা হয়তো তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়বেন এই অবস্থায়। ইশরাতের মনে হলো আবারও গলার কাছে কিছু একটা দলা পাকাচ্ছে। বিরক্ত হয়ে চোখ চেপে ধরতেই হেঁচকি উঠল। তারপর এক ফোঁটা পানি আবার গড়িয়ে পড়ল শুভ্র গাল বেয়ে। নিজের বাবাকে নিয়ে এত চিন্তায় ছিল যে সামনে এসে কখন জাইন দাঁড়িয়েছে তা খেয়াল করেনি সে। জাইন নীরবে দাঁড়িয়ে ইশরাতের এক একটা পদক্ষেপ লক্ষ্য করল। সান্ত্বনা দেওয়ার তাগিদে হাত বাড়িয়ে মেয়েটার মেয়েলি মসৃণ নরম চুলগুলো স্পর্শ করল। মাথায় মোলায়েম হাতের স্পর্শ পেয়ে ইশরাত চোখ তুলে তাকায় উপরের দিকে। জাইনও তাকিয়েছিল মেয়েটার দিকে। স্বল্প সময়ের জন্য দুজনের চোখাচোখি হলো। অতঃপর জাইন নিজেই চোখ ফিরিয়ে নেয়। ইশরাতের মাথার উপর তার হাত তখনও স্থির রাখা। নিজের গম্ভীরতা একপাশে ফেলে দেশে আসার পর এই প্রথম ইশরাতকে একটা কথা বলতে নিল সে, তাও নিদারুণ অস্তিত্ব নিয়ে। নিজের থেকে ৬ বছরের ছোট মেয়েটাকে তুই বলে সম্বোধন করতে পারল না, কারণ এর আগে সে ইশরাতের সাথে কথা বলার ইচ্ছে পোষণ না করায় ইশরাতও কোনো রকম কথা বলেনি। খাবার টেবিলে বা সিঁড়ি দিয়ে উপরে নিচে নামার সময় শুধু চোখাচোখি হয়েছিল তাদের, কোনো বাক্য আলাপ বা বিনিময় হয়নি। তাই এবার সান্ত্বনা বাণী দিতে আসা ২৪ বছর বয়সী ব্যক্তিত্বসম্পন্ন ম্যাচিওর জাইন কোনো সম্বন্ধ খুঁজে পেল না। ঠোঁট টিপে দাঁড়িয়ে নিচু গলায় নম্রতার সহিত বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আব্বু আবার আপনাদের এবারই ফিরিয়ে নিয়ে আসবে। ইশরাত কথাটা শোনার সাথে সাথেই চোখ তুলে উপরে তাকালো। বিস্ময় নিয়ে চেয়ে রইল গোলগাল চোখে। ইশরাতকে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে জাইন আবার বলে, আপনি কান্না করবেন না, আপনাকে কান্না করতে দেখলে আমার ভীষণ খারাপ লাগে। জাইনের ভীষণ খারাপ লাগা কথাটি শুনে ইশরাত এবার পেট এক হাত দিয়ে চেপে ধরে হেসে উঠল। ইশরাতকে খিলখিল করে হাসতে দেখে জাইন লজ্জা পায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে নিজের লজ্জা সংবরণ করার চেষ্টা করলো ছেলেটা, হলো না। কিশোরের শুভ্র গাল নিমিষেই লাল হয়ে গেল। ইশরাত অবাক চোখে তাকিয়ে নিজের গালে দুহাত চেপে ধরে বলল, এই আপনি লজ্জা পাচ্ছেন? হায় আল্লাহ, আপনার গাল তো লাল হয়ে গেছে। আরে আরে, মেয়েদের মতো করছেন কেন আপনি? ইশরাতকে মজা নিতে দেখে জাইন দ্রুত পায়ে পেছন ঘুরল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তখনও তার কানে আসছে মেয়েলি হাসির শব্দ। জাইন বড় বড় পা ফেলে এগিয়ে যেতে যেতে একবার পিছু ঘুরল ইশরাতকে দেখার জন্য। আবার তখনই ধুকধুক শব্দে বারান্দায় দাঁড়িয়ে হাসতে থাকা মেয়েটির কাছে আটকালো কিশোরের হৃদয়। কিশোর মন্ত্রমুগ্ধের ন্যায় ধ্যান জ্ঞান খুইয়ে মৃদু গলায় বিড়বিড় করে আওড়াল, আপনার হাসি মারাত্মক সুন্দর ইশরাত। আপনার এই রিনঝিনে হাসির শব্দ যে কারোর বিনাশ ডেকে আনতে সক্ষম। সেই দিনই তারা বাড়ি থেকে বের হয়ে এসেছিল। এরপর ওই বাড়িতে কি হয়েছে কেউই বলতে পারে না তারা। সেই বিষয়ে সকলেই অজ্ঞ।
বাড়ি থেকে বের হয়ে তারা উঠেছিল একটা ৩ রুমের ছোট্ট বাসায়। সেই বাসায় প্রবেশ করার সাথে সাথে নাসির সাহেব স্পষ্ট বলে দিলেন, বিয়েটাকে ভুলে যা। ওইটা একটা পুতুল খেলার মতো ছিল। সেই দিনের পর কেউই বিয়ে বিষয়ক কোনো কথা তুলেনি নাসির সাহেবের সামনে। ধীরে ধীরে সময় গড়ালো। একদিন, ১ সপ্তাহ, ১ মাস, ১ বছর, এরকম করে গেল ১২ বছর। এই ১২ বছরে কেউই বিয়ে বিষয়ক তুলেনি নাসির সাহেবের সামনে। একই সুতোয় বাঁধা ছেলেমেয়েগুলো বড় হতে লাগলো। যোজন যোজন দূরত্ব তৈরি হলো তাদের মধ্যে। সময়ের বিবর্তনে ছাপ পড়ল তাদের মস্তিষ্কে। কয়েক বছর আগে নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল তাদের কাছে। এক প্রকার ভুলতে বসলো নিজেদের জীবনের অতি গুরুত্বপূর্ণ কিছু কথা। আর তখনই ছোট্ট মেয়েটার হাতের নাগালে গোলাপি রঙের একটা ডায়েরি এলো। মেয়েটার দাদার ডায়েরি। যে ডায়েরিটা সবসময় বাবা লুকিয়ে রাখতো তার আর ইসরাতের কাছ থেকে। সেই ডায়েরির প্রতি এক অজানা কৌতূহল জাগলো মেয়েটার। বাবার অগোচরে একদিন সেই ডায়েরি পড়তে শুরু করলো মেয়েটা। আর ডায়েরি পড়ে সেখান থেকে উন্মোচন করলো বড় একটা রহস্যের। আর সেই রহস্যের উদ্ঘাটনের ফলে ছোট্ট মেয়েটা যে এই ১২ বছরে বড় হয়েছে, সে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। সে ভাবতেও পারেনি এই ডায়েরির ভিতর এত বড় রহস্য চাপা দেওয়া রয়েছে। নিজের ভাবনার থেকে বড় কিছু বের হয়ে আসতে দেখে মেয়েটা কিছুক্ষণের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। যেখান থেকে মেয়েটা জানতে পারল কিছু ধুলো পড়ে যাওয়া অনেক বছর আগের ঘটনা, যা তার মস্তিষ্ক থেকে বের হয়ে গিয়েছিল, যার উপর পড়েছিল মোটা এক ধুলোর আস্তরণ। আর সেই আস্তরণ এভাবে আজ সরে যেতেই সে নিজেকে জায়গা থেকে একটুও নড়তে ভুলে গেল। এত বছর ধরে মনের ভিতর জমা হওয়া একটা প্রশ্নের উত্তর সেকেন্ডের ভিতর পরিষ্কার হয়ে গেল তার কাছে। এই জন্য তার দাদার সাথে তাদের বাড়ি কেউ থাকে না। এই জন্য বাবার ব্যবসা আলাদা, বড় বাবার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নিজের ভেতর জমা হওয়া হাজার কেন এর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। আর এই জন্য তার বিগটেল বাপ এতদিন ধরে তাকে এই ডায়েরির আশেপাশে আসতে দেয়নি। নিজের ভাইয়ের কুকীর্তি সে জেনে যাবে বলে যুবতী হয়ে যাওয়া মেয়েটার মনে আরেকটা প্রশ্ন জাগলো, ইশরাত এই সম্পর্কে কি জানে, নাকি সব ভুলে গিয়েছে? সবকিছু এখন তাকিয়ে বের করতে হবে। নিজের মনে বিড়বিড় করে আওড়ালো, লেগে যা মেয়ে, লেগে যা। নতুন আরেকটা কেস। মনে হচ্ছে এবারের কেসটা দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেস সলভ করার আগে নাসির সাহেবকে একটু বাজিয়ে নেওয়াই যায়। দেখি আর কি কি লুকিয়ে রেখেছেন আমার গুণধর আব্বাজান আমার কাছ থেকে। রালো ছেলেটা কি বলছে শোনার আশায়। দূর হতে দেখলো ছেলেটা মুখ নাড়াচ্ছে আর কিছু বিড়বিড় করছে। ইশরাত এক পা করে এগিয়ে আসে ছেলেটার কাছে। হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করে ছেলেটাকে। নেই, কোনো অস্তিত্ব নেই। ইশরাতের চোখের সামনে থেকে ছেলেটার শরীরের এক একটা অঙ্গ প্রত্যক্ষ কালো ছাই হওয়ায় উড়ে যাচ্ছে। বাচ্চা মেয়েটি সামনে হেঁটে গেল ছাইগুলো ছোঁয়ার আশায়। তখনই কানে আসলো পেছন থেকে কারো কান্না। অতঃপর আরেকটা বাচ্চা কণ্ঠে ভেসে আসলো, ইশরাত, আব্বা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। পরপর ধূপ করে শব্দ হতেই ইশরাত আবার সামনে ফিরল। দেখলো সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ছে একটা ৬ বছরের বাচ্চা। বাচ্চাটি কান্না করছে না, কপালে চোখ চেপে ধরে বসে আছে সিঁড়ির শেষ প্রান্তে। কপাল থেকে হাত সরাতেই ইশরাতের চোখ বড় বড় হয়ে গেল। মুখ দিয়ে বের হয়ে আসলো রক্ত। ৬ বছরের বাচ্চা মেয়েটি রক্তের দিকে তাকিয়ে হেসে উঠল। রক্ত সিঁড়ি বাচ্চা দূর থেকে আসা নাজমিন বেগম। চিৎকারের শব্দ ধীরে ধীরে সব অন্ধকারে হারিয়ে গেল। শুধু ভেসে আসলো তীক্ষ্ণ কান ভেদ করে দেওয়ার মতো কান্নার শব্দ। এক লাফে ঘুম থেকে উঠে বসলো ইশরাত। শরীর ঘেমে গিয়েছে তার। যখন বুঝলো আবার সেই স্বপ্ন দেখছে তখন দীর্ঘশ্বাস ফেলল। বিছানার কাছে রাখা টেবিলের উপর থেকে পানির জগ নিয়ে পানি ঢাললো গ্লাসে। জগ তার নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে গ্লাসে নেওয়া পানি এক ঢোক খেয়ে ফেলল। পানি পান করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল পা নামিয়ে মেঝেতে। মুখে এখনো ধুপ ধুপ শব্দ হচ্ছে তার।
এই স্বপ্নকে ইশরাত ভয় করে। যখনই এই স্বপ্ন সে দেখতে পায় তখনই শরীর অস্বাভাবিকভাবে ঘেমে যায়, হাত পায়ে কাঁপুনি ওঠে। চোখ বন্ধ করে বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরে শ্বাস ফেলল মেয়েটা। এতক্ষণে খেয়াল করল কারেন্ট নেই। মুখের মধ্যে জমা হওয়ায় সে জলগুলো কবজিতে ভালো করে মুছে নিয়ে উঠে দাঁড়ালো। রুমের ভেতর আসাতে আসাতে গন্ধ আসছে। ধীর পায়ে এগিয়ে গেল জানালার কাছে। থাই গ্লাস হওয়ায় দরুন লক খুলি একপাশে ধাক্কা দিতেই সুরসুর করে খুলে গেল পুরো জানালা। জানালা খুলে যেতেই খোলা জানালার ভেতর দমকা হাওয়া প্রবেশ করল। সামান্য প্রাকৃতিক এই বাতাসে শরীর ঠান্ডা হয়ে গেল ইশরাতের। থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত না শরীরের অস্বাভাবিক কাঁপুনি আর ধুকপুক না কমে। ইশরাতের রুমের জানালা রাস্তামুখী হওয়ায় জানালার কাছে দাঁড়ালে সোজা রাস্তা স্পষ্ট দেখা যায়। নির্বিশেষ দৃষ্টিতে ইশরাত চেয়ে রইল রাস্তার দিকে। হঠাৎ জল্লোদ গড়া তার বড় বড় গাড়ির দিকে চোখ বুলালো। তারপর চোখ ফিরিয়ে এনে রাখল গোলাকার চাঁদে। আজ পূর্ণ চন্দ্রিমা। চাঁদের আলোয় পথঘাট সবকিছু পরিষ্কার হয়ে আছে। তখনও বাইরে থেকে বয়ে আসছে দমকা হাওয়া। টুপটাপ বৃষ্টি শব্দ তুলতেই ইশরাত নিজের হুঁশে ফিরে আসলো। জানালার গ্লাস লাগালো না, সাদা রঙের সিল্কের পর্দা টেনে দিল জানালার সামনে। বাতাসের সাথে উড়ে আসা মেঘের ছটা এসে ভিজিয়ে দিয়ে গেল কালো রঙের খাঁজকাটা টাইলস। ইশরাত ভিজতে দিল টাইলস। আজ সারা রাত তার পার হবে এইভাবে নির্ঘুম। এই স্বপ্নের কারণে বছরের 200 দিন এর বেশি রাত তাকে নির্ঘুম কাটাতে হয়, আর আজও তাই হবে। ইশরাত বিছানায় শোয়ার আগে একবার মেঝেতে গড়াগড়ি খেয়ে ঘুমানো ইশরাতের দিকে তাকালো। শ্যামলা বর্ণের মেয়েটা একপাশে কাচুমাচি হয়ে শুয়ে আছে। ঘুমের মধ্যে আবোল তাবোল বকছে আর গালি দিচ্ছে ইরহামকে। শব্দ করে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল ইশরাত। চাতক পাখির ন্যায় চোখে চেয়ে সারা রাত কাটালো মেয়েটা। আগামীকাল সকালে দেখা যাবে। চোখের নিচে পড়েছে তার গাঢ় মোটা কালো আস্তরণ। একেবারে ফজরের আজানের পর দুচোখ বুজল সে। ঘুম পাকিয়ে সে ধরা দিল নির্ঘুম রাত্রি যাপন করা মেয়েটার চোখে। প্যারিসের ৭তম অ্যারন্ডিসমেন্ট উচ্চবিত্ত একটি শহর, যেখানে বড় বড় দালান এবং ঐতিহাসিক ভার্সিটিগুলো গড়ে উঠেছে। বিখ্যাত ভার্সিটিগুলোর মধ্যে একটা হলো দ্য আমেরিকান ইউনিভার্সিটি অব প্যারিস। দ্য আমেরিকান ইউনিভার্সিটি অব প্যারিসে আজ ছাত্রছাত্রীর সমাগমে মোমো করছে। ভার্সিটিতে আজ সকল বিভাগের স্টুডেন্ট উপস্থিত থাকার কারণে হাঁটতে গিয়ে বারবার ধাক্কা লাগছে একে অপরের সাথে। ধাক্কা লাগাতে কেউ কারোর দিকে ফিরে তাকাচ্ছে না বা সরিও বলছে না। সবাই নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়াচ্ছে নিজ নিজ ভবনের উদ্দেশ্যে। যারা এবছর পিএইচডি করেছে তারা আজ তাদের গবেষণাপত্র নিয়ে ভার্সিটিতে উপস্থিত হয়েছে। ফারহানও তাদের একজন। চওড়া কাঁধ বিশিষ্ট সুঠাম দেহের 25 বছর বয়সী পুরুষটি নিজের ঘুম ফলে আজ হাজির হয়েছে ভার্সিটিতে। পরনে তার আকাশি রঙের শার্ট আর কালো ফর্মাল প্যান্ট। ক্যাম্পাসে হাঁটতে গিয়ে অনেকের বাহুর সাথে বাহুর ধাক্কা লাগলো। সেদিকে সে ভ্রূক্ষেপ করল না, নিষ্প্রিয় ভঙ্গিতে এগিয়ে গেল নিজের ভবনের দিকে। সচরাচর হাঁটতে গেলে এসব ধাক্কা লাগে, তাই এটা এত আমলে নেওয়ার বিষয় না। নিজ ভবনে পৌঁছানোর পর সিঁড়ি বেয়ে ধীর পায়ে উঠতে লাগলো ছেলেটি। উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ভালো করে পেছনের দিকে ব্রাশ করে এগিয়ে যেতে লাগলো নিজ গন্তব্যের দিকে। হাঁটতে হাঁটতে হাতে থাকা কালো ডায়ালের ভেতরে সাদা পাথরের কাজ করা রোলেক্স সাবমেরিনার 2 টোনের ঘড়িটি চোখের সামনে তুলে ধরল আরশ। সময়ের চোখ বুলোরে নিয়ে পায়ের গতি বাড়িয়ে এগিয়ে গেল নিজ ক্লাসরুমের দিকে। ক্লাসের ভিতর পা রাখার আগেই কানে ভেসে আসলো পেছন থেকে মাহাদির গলার স্বর। উচ্চস্বরে বারবার ডাকছে আরশ বলে। আরশ পিছু ফিরল না, মাহাদির ডাকেও কোনো জবাব দিল না। কিছু সেকেন্ড পরের জন্য নিজের জায়গায় সোজা স্থির দাঁড়িয়ে থেকে কালো বোট জুতা পরা পা বাড়িয়ে ক্লাসরুমে প্রবেশ করল। পরপর এদিক সেদিক কোনো দিক চোখ না বুলিয়ে নিজস্ব গতিতে এগিয়ে গিয়ে বসে গেল মাঝের এক সিটে। মাহাদি তখনও
তাকে ডেকে চলেছে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো আরুষ সিটের সামনে। হাঁটুতে দু হাত দিয়ে চেপে ধরে শ্বাস নিতে লাগলো। আরুষ নড়াচড়াহীন নিষ্প্রিয় পুরুষালী চোখের দিকে তাকিয়ে সবকিছু লক্ষ্য করলো। মাহাদি জিরিয়ে নিয়ে ঝুঁকা থেকে উঠে দাঁড়ালো। আরুষের দিকে রাগী চেহারায় তাকিয়ে হিসহিস করে শুধায়, তুই এমন কেন? আরুষ নির্লিপ্ত, তার মধ্যে নেই কোনো উদ্বেগ। প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। নিজের নিষ্প্রিয় দৃষ্টি হাতের স্টেইনলেস স্টিলের বেল্টের ঘড়ির উপর ফিরিয়ে নিয়ে আসলো। ঘড়ির দিকে অপেক্ষা করলো আরও 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার। 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে বলে, কারণ আমি এমন। মাহাদি হতাশ হয়ে পড়ল। চোখ উল্টে শব্দ করে বসে গেল আরুষের কাছ ঘেঁষে। 2 হাত আরুষের গলার সামনে নিয়ে এসে গলায় চেপে ধরার মতো করে বলে, তোকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে হয় শালা। আরুষ কথা বলল না। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর চট করে মাহাদির দিকে ফিরে তাকায়, জিজ্ঞেস করে, তোর একটা বোন আছে তাই না? মাহাদি অবাক হয় আরুষের বোন বিষয়ক প্রশ্নে। ভ্রু কুঁচকে মাথা নাড়ায় হ্যাঁ ভঙ্গিতে, যার মানে তার বোন আছে। মাহাদি অনীহা নিয়ে বলে ওঠে, এমন অভিনয় করছিস মনে হচ্ছে জানিসই না। আরুষ 2 হাত ঘাড়ের পেছনে নিয়ে মচমচ করে শব্দ করে, কাঁধ এদিক সেদিক ঘোরায়, মাথা কাত করে বলে, শালা বলবি না আমায় তোর বোনের সাথে বিয়ে দিবি? দিলে বল, তাহলে শালা বলা গ্রান্টেড। মাহাদি আরুষের গলা 2 হাত দিয়ে চেপে ধরে, কপাল কুঁচকে নিচু স্বরে স্পষ্ট বাংলা ভাষায় বলে, তোর মতো লম্পটের সাথে আমার বোনের বিয়ে দেব আমি? তুই বউ থাকতে আরেক বিয়ে করার স্বপ্ন দেখছিস? শালা সাইকো, তোর বাপ আমার বাপের কি জাদু করছে যে তোর মতো এক বিয়েতে পোলার লগে আমার নিষ্পাপ বোনটারে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার বাপ। আমি বলে দিচ্ছি, তোর সাথে আমি আমার বোনকে বিয়ে দেব না। আরুষ চোখ উল্টায়, গলা নিচু করে মাহাদির কথার উত্তর দেয়, ডিভোর্স হয়ে গেছে আর গলা ছাড়, ঘামের গন্ধ আসছে, ছ্যাঃ কি দুর্গন্ধ। মাহাদি ছেড়ে দিল না। আরও কিছুক্ষণ আরুষকে চেপে ধরে রাখলো নিজের হাতের নিচে। যখন সময় আসলো প্রফেসর আসার, তখন গিয়ে আরুষকে ছেড়ে দিল। ব্যথিত নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, সত্যি ডিভোর্স হয়ে গেছে? আরুষ বিরক্ত হয় মাহাদির প্রশ্নে, কপালে ভাঁজ ফেলে মাথা ঘুরিয়ে তাকায় তার দিকে। সামনের দাঁত ভেঙে বের করে বিচ্ছিরি হেসে বলে, না আমি মজা করেছি, হা হা। মাহাদি আরুষের মুখ চেপে ধরে হাতের তালু দিয়ে মাথা দূরে সরিয়ে রেখে বলল, না আর হাসতে হবে না, আপনার এই উপরের পাটি দাঁতগুলোর ভেতরে ঢোকান, ভয়ঙ্কর লাগছে আপনাকে। আরুষ বিরক্তিকর শ্বাস ফেলে মাথা এড়িয়ে দেয় সামনের দিকে। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রফেসর আসার 2 মিনিট এখনো বাকি। আরাম করে শুয়ে পড়তেই কানে ভেসে আসলো মোটা গলায় ফার্সি ভাষায় কর্কশ স্বরে কেউ বলছে, এটা কি আপনার ঘুমানোর জায়গা চৈয়াত আরুষ? আরুষ নাক কুঁচকে ফেলল। তার এত সুন্দর বংশপদবীর এই লোক মাইরি পাপ করে দিল। ইচ্ছে করলো লোকটার চুল চেপে ধরে মুখের সামনে অংশ নিয়ে দেয়ালে 2টো বাড়ি দিতে, তারপর বলতে, এটা চৈয়দ না গাধা, এটা সৈয়দ হবে। গালিগুলো গলার নিচে সংবরণ করে উঠে দাঁড়ালো আরুষ। আরুষকে ঝিমিয়ে ঝিমিয়ে দাঁড়াতে দেখে প্রফেসর রাগান্বিত হলেন। কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, রাতে ঘুমাওনি? আরুষ কিছু বলার আগেই তার মুখের কথা কেড়ে নিল মাহাদি। দাঁত বের করে হেসে গলার স্বর বাড়িয়ে প্রফেসরের কথার উত্তর দেয় সে, স্যার নতুন নতুন ডিভোর্স হয়েছে বেচারা, সেই তো, তাই রাতে ভাবির চিন্তায় ঘুমাতে পারিনি। প্রফেসর এক ভ্রু বাঁকিয়ে মাহাদির দিকে তাকান। আরুষের জন্য যতটুকু ব্যথিত হলেন তার থেকে দ্বিগুণ রাগ প্রকাশ করে তিনি বললেন, এই মাহাদি, কান উঠে দাঁড়াও। প্রফেসরের বলা আদেশের সহিত কথাটা কানে যেতেই মাহাদি কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ায়। আবার বিরক্ত হয় নিজের নামের এই অপমান দেখে। রাগী কণ্ঠে বিড়ম্বনা দেখিয়ে স্যারের উদ্দেশ্যে মাহাদি ফরাসি ভাষায় বলে,
স্যার মা আদি না, আগডুম বাগডুম ঘোড়াডুম বলে দিলেই তো পারেন। কথা শুনে পুরো রুম হাসির ধমকে কেঁপে উঠল। প্রফেসর রাগী চোখে মাহাদির দিকে তাকিয়ে ধমকে উঠলেন। হাত দিয়ে বসার মতো ইশারা করলেন। পারলে তিনি চোখ দিয়ে ঝলসে দিতেন মাহাদিকে, শুধু পারছেন না বলে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আরুষের দিকে তাকান। ব্যথিত নয়নে তাকে জিজ্ঞেস করেন, আপনাদের ডিভোর্স হওয়ার কারণ বলতে পারবেন, আপনি যদি কিছু মনে না করেন। আরুষ নির্লিপ্ত, চোখ মুখ তার স্বাভাবিক। জিহ্বা দিয়ে ঠোঁট বুজিয়ে নিয়ে কালো মণি বিশিষ্ট বড় বড় পাপড়িগুলো একবার আশেপাশে ঘোরায়। সবাই তাকিয়ে আছে তার দিকে উত্তর জানার অপেক্ষায়। আরুষ নিজের কপাল কিছুটা কুঞ্চিত করে বলল, তেমন কিছু না, বউকে অতিরিক্ত আবদার করে ডিভোর্স করে দিয়েছি। প্রফেসর বিশ্বাস করে নিলেন আরুষের কথা। আরুষ তখনও সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কথা বলার স্টাইল দেখলে যে কেউ ধরে নেবে এই ছেলেটা একটা মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা কি এই ছেলে জানে না, কিন্তু মাত্র সবার সামনে দাঁড়িয়ে সিরিয়াস ভঙ্গিতে বলা এটা একটা মিথ্যা কথা তা মাহাদি জানে। প্রফেসর আগ্রহ পেলেন আরুষের কথায়। দুঃখী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি আর কাউকে ভালোবাসতে পারবেন? আরুষ দু হাতে বুকে আড়াআড়ি বাঁধে, ঠোঁট টিপে একটু হাসে, ফের আবার বলে, অবশ্যই পারবো না কেন? আমার মনে এখনো অনেক ভালোবাসা আছে, যে চাইবে তাকে দিতে পারি। এমন কেউ আছে যাকে আপনি ভালোবাসে দিতে চান? আরুষ এবার একটু দুটানায় পড়ল। সত্যি তো, এমন কেউ কি আছে? কিছুক্ষণ নীরব সময় অতিবাহিত হওয়ার পর দীর্ঘশ্বাস ফেলে বলল, না নেই। প্রফেসর আর প্রশ্ন করল না। সবার কাছ থেকে থিসিসগুলো জমা নিয়ে চলে যান নিজ কক্ষের উদ্দেশ্যে। প্রফেসর চলে যেতে আরুষ ব্যাগ কাঁধের উপর তুলে নেয়। মাহাদির সাথে পা মিলিয়ে ক্যাম্পাসে আসতেই এক ঝাঁক মেয়েদের দল এসে তাদের ঘিরে ধরে। শুভ্র বর্ণের মেয়েটি ঠোঁটে হাসি ঝুলিয়ে আরুষকে জিজ্ঞেস করে, আজ 12 বছর পূর্ণ হয়েছে তাই না? আরুষ মেঘে হাসে, মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। মাহাদি অবাক চোখে তাকায় ফ্লোরা নামক মেয়েটার দিকে। এ জানলো কীভাবে এত ডিপ কাহিনী? হাঁ করে একবার ফ্লোরার দিকে তাকায়, একবার আরুষের দিকে। ফ্লোরা একদৃষ্টিতে তাকিয়েছে আরুষের দিকে। আরুষ তাকায় না তার দিকে। সে দূরে দাঁড়ানো একটা ছেলের হাতের গিটার লক্ষ্য করে সেদিকে তাকায় থাকে। ফ্লোরা নিজের দৃষ্টি স্থির রেখে অভিমানী গলায় জিজ্ঞেস করে, আরুষ, 12 বছর পার হয়ে গেছে, সেই মেয়েকে তুমি কি এখনো ভুলোনি? আরুষ নিজের দৃষ্টি তখনও পাইন গাছের নিচে দাঁড়িয়ে গিটার বাজানো ছেলেটার দিকে স্থির রাখে। ওদিকে তাকিয়ে উত্তর করে, নিজের নিঃশ্বাস নেওয়ার মাধ্যম কি কেউ ভুলে যেতে পারে? আরুষ আর বাক্য বিনিময় করে না, বড় বড় পা ফেলে এগিয়ে যায় পাইন গাছের দিকে। ছেলেটার সাথে ফরাসি ভাষায় কিছু আলাপ সেরে নিয়ে হাতে তুলে নেয় গিটার। পাইন গাছের সামনে রাখা ছোট কাঠের বেঞ্চে বসে একপাশে রাখা নিজের কাঁধের ব্যাগ গিটার নিয়ে না আসায় নিজের প্রতি আজ সে কিছুটা বিরক্ত। এই নিরিবিলি মধ্যাহ্ন পাইন গাছের নিচে বসে তার ইচ্ছে করছে বিরহের গান গাইতে। কারণটা সে জানে না, ইচ্ছে করছে তাই গাইবে। কার জন্য গাইবে সেটাও জানে না সে, কিন্তু হৃদয়ের অন্তঃস্থল থেকে বারবার গানটা ভেসে আসছে। বারংবার কানের মধ্যে ভেসে উঠছে গানের লাইনগুলো। আরুষ নিজেকে আর ধরে রাখতে পারল না। গিটারে তার আঙুল চালায়, গলা কাকারি দিয়ে পরিষ্কার করে নেয়, গম্ভীর গলায় চোখ বন্ধ করে গেয়ে ওঠে। মাহাদি আরুষের এই গানের মর্মার্থ জানে, কার উদ্দেশ্যে গাওয়া সেটাও জানে, কিন্তু সামান্য এই ছেলেটা শুধু দায়িত্ব বলে এড়িয়ে যাচ্ছে নিজের ভেতরের কথাগুলো। আরুষ আসলেই কি সে শুধু দায়িত্ব, নাকি 12 বছরে না দেখা না জেনে মনের ভেতর লালন পালন করা মেয়েটার দায়িত্বের থেকে বের হয়ে আরও বেশি কিছু জুড়ে নিয়েছে আরুষের সাথে? তা কি জানে? সে এসবের কিছুই জানে না। নিজের ভেতরের হওয়া দোলাচালের কোনো কিছু টের পাচ্ছে না সে, কিন্তু মেয়েটা শতমাইল দূর থেকেও ধীরে ধীরে নিজের দখল আধিপত্য দ্বারা গ্রাস করে নিচ্ছে আরুষকে। মাহাদি এ সকল অতর্কিত চিন্তার ব্যাঘাত ঘটল আরুষের গম্ভীর কণ্ঠে দ্বিতীয়বারের ন্যায় গাওয়া গানের প্রতিটা শব্দে।
সিটি হসপিটালের বাহিরে উচ্চ শব্দ তুলে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে বের হয়ে আসলেন একজন ভদ্রমহিলা। কোলে তার 3 বছরের শিশু। বাচ্চাটাকে কোলে নিয়ে কখন থেকে কেঁদে চলেছেন তিনি। বাচ্চাটাকে হাত লাগাতে দিচ্ছেন না কাউকে। তিনি ডাক্তার ছাড়া আর কাউকে তার বাচ্চা স্পর্শ করতে দিবেন না। গাড়ি থামাতেই ভদ্রমহিলা এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে বাচ্চাকে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকলেন। ভদ্রমহিলার দিকে তাকিয়ে নাক কুঁচকে অ্যাম্বুলেন্সের সামনের দরজা খুলে বের হয়ে আসলো উঁচু লম্বা মোটা চওড়া কাঁধ বিশিষ্ট এক 27 বছরের যুবক। মুখে বিদেশি বিদেশি ছাপ, ঠোঁটগুলো লাল বর্ণের হয়ে আছে শীতের কারণে, সাথে তার পুরুষালী গালগুলোও। অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে বিরক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় লম্বা চওড়া পুরুষটি। নিজের ভেতরের বিরক্ত নিচের ভিতর অনেক কষ্টে হজম করে দাঁতে দাঁত চেপে নিচের ডিউটি পালন করতে ভদ্রমহিলার দিকে এগিয়ে যায়। ভদ্রমহিলার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বাচ্চাকে স্পর্শ করার আগেই বাচ্চাটা সরিয়ে নেন ভদ্রমহিলা। রাগী চোখে তাকিয়ে হিস হিস করতে করতে আঙুল তুলে সাবধান করে দেওয়ার ভঙ্গিতে যুবকটা বললেন, দূরে, আমার বাচ্চাকে তুমি স্পর্শ করছো কেন? যুবক বিরক্ত হয়, নাক ফুলিয়ে শ্বাস ফেলে। বাচ্চাকে স্পর্শ করার তাগিদে এক পা আগাতেই মহিলা বলেন, আরে এই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে সরান, আমার বাচ্চার বুকের হাড্ডি ভেঙেছে আর উনি বারবার স্পর্শ করতে চাচ্ছেন। উনি কি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চান? ডাক্তারকে ডাকুন। ডাক্তার, ডাক্তার, ওই ড্রাইভারকে এখান থেকে সরান। একজন নার্স এগিয়ে আসে সামনে, মহিলার কাছে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বললেন, ম্যাম, আপনি ভুল বুঝছেন। মহিলাটি ঝাঁঝালো গলায় বলে, কি ভুল বুঝছি? নার্স মহিলাটির বিনম্র গলায় বলল, স্যার কার্ডিওলজিস্ট, বর্তমানে উনি ছাড়া ডিউটিতে আর কোনো স্যার নেই, সবাই ব্রেক নিচ্ছেন। ভদ্রমহিলা অবাক হন, চোখ গোল গোল করে চেয়ে জিজ্ঞেস করেন, তাহলে উনি কেন অ্যাম্বুলেন্স নিয়ে গেলেন? ড্রাইভার কোথায়? নার্স মিষ্টি হাসে, স্যারের প্রশংসা করার একটা চান্স সে মিস দেয় না, এবারও দিল না। গাল এলিয়ে হেসে বলে, আমাদের সকল অ্যাম্বুলেন্সের ড্রাইভার আজ অনেক দূরে দূরে রোগী পিক করতে গিয়েছে, কিন্তু একজন ছিলেন যিনি দুপুরে খাবার খেতে ক্যান্টিনে ছিলেন, আর আপনার ফোন করে আহাজারি শুনে স্যার মনে করছিলেন ভয়ঙ্কর কোনো কিছু হয়েছে, তাই নিজের লাঞ্চ রেখে আপনাকে পিক করতে চলে গেছে। ভদ্রমহিলা লজ্জা পেলেন, লজ্জিত ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে বললেন, আমি বুঝতে পারিনি আপনি ডাক্তার। জাইন বিরক্তই চেপে গম্ভীর মুখটা হাসি হাসি করার চেষ্টা করে। মেয়েকি হাসি খুব কষ্ট করে ঠোঁটের আগায় ঝুলিয়ে বলে, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। মিসেস, আপনি বাচ্চাটাকে নিয়ে এদিকে আসুন। 2 তলা বিশিষ্ট সৈয়দ বাড়ির পাশ ঘেঁষে গড়ে উঠেছে আরেকটি ডুপ্লেক্স বাড়ি, যার গেট বড় বড় অক্ষরে লেখা আছে নাসির মঞ্জিল। সৈয়দ বাড়ির দালান পুরনো হয়ে যাওয়ার দরুন সেখানে পড়েছে শ্যাওলার গাঢ় আস্তরণ। সৈয়দ বাড়ির বাহিরে যতটা রংচটা, নাসির মঞ্জিল যেন তার তুলনায় দ্বিগুণ চাকচক্যে ঘেরা। সোহেব সাহেব নিজের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও কলে দেখাচ্ছেন বাড়ির আশপাশ হেলাল সাহেবকে। ক্যামেরা ধীরে ধীরে ঘোরাতেই ক্যামেরার লেন্সে ভেসে উঠল বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছে একটা মেয়ে। হেলাল সাহেব সামনের টেবিল থেকে দৌড়ে চিকন লেন্সের চশমা তুলে নেন। চোখের মধ্যে চশমা এঁটে চোখ ঝাপটি তাকাতে ভেসে উঠল মেয়েলি লম্বাটে মুখ। মুখ দেখে কিছুটা চেনা চেনা মনে হলো মেয়েটাকে ওনার কাছে, কিন্তু আন্দাজ করতে পারলেন না কে মেয়েটা। তাই সোহেব সাহেবকে আদেশ দিয়ে বললেন, ক্যামেরা সামনের দিকে স্থির রেখে সোজা হেঁটে যা। ভাইয়ের থেকে পাওয়া আদেশ অক্ষরে অক্ষরে মেনে ধীরে ধীরে এগিয়ে গেলেন সামনের দিকে। হেলাল সাহেব তখন চিনতে পারেননি মেয়েটাকে। চোখ ছোট ছোট করে তাকিয়ে আছেন মোবাইলের দিকে, চেনার চেষ্টা চালাচ্ছেন। অনেকক্ষণ চেষ্টার পর যখন চিনতে পারলেন না, তখন জিজ্ঞেস করলেন, মেয়েটা কে? মুখটা কেমন চেনা চেনা জানা লাগছে। সোহেব সাহেব উৎসাহ নিয়ে ক্যামেরার দিকে তাকান, হাসি হাসি মুখ করে বললেন, জি, ছোট ভাইয়ের মেয়ে। কথা শেষ হওয়ার সাথে সাথেই মোবাইলের উপর এসে পড়ল একটা ক্রিকেট বল। সোহেব শক্ত করে মোবাইল ধরে রাখেননি, তাই হাত ফসকে মোবাইল মাটিতে উল্টে পড়ে গেল। নুসরাত বাচ্চাদের দিকে তাকিয়ে আদেশ দিয়ে বলল, যাও বাচ্চা, বল নিয়ে এসো।
বাচ্চাগুলো মুখ কুঁচকায়, নাক ফুলিয়ে বলে, তোমার চাচা তুমি যাও, আমরা গেলে আমাদেরকে বকবে, তোমাকে বকবে না। নুসরাত বিরক্তির শ্বাস ফেলল, বাচ্চাগুলোকে তিরস্কার করে বলল, একটাও আমার মতো সাহসী হতে পারল না, সবগুলো এক একটা বোকা হরদ্দম। নুসরাত বাচ্চাগুলোকে তিরস্কার করা শেষে এগিয়ে গেল শোয়েব সাহেবের দিকে। শোয়েব সাহেব তখন ঝুঁকে ফোন হাতে নিচ্ছেন। নুসরাত দুহাত উপরে তুলে দূর থেকে বলল, এই তোমার না পায়ে ব্যথা, তাহলে ঝুঁকছো কেন? দাঁড়াও, আমি নুসরাত দ্য গ্রেট গার্ল, এখনই চলে আসছি তোমার সাহায্য করতে। আমি তোমার ফোন তুলে দিচ্ছি। তোমার ফোন মাটি থেকে তুলে নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখব ডায়মন্ড অক্ষরে। টেনশন মাত লো চাচ্চু। নুসরাত নিজের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসলো। উল্টো হয়ে থাকা ফোনটা ঝুঁকে রাস্তার পাশ থেকে তুলে দিতে দিতে মৃদু গলায় গালি দিল মোবাইলকে। বালের মোবাইল, সামান্য বালের আঘাতে পড়ে যায়। এসব হেডার মোবাইল দেয় কেডা? নুসরাত মোবাইল ঘুরিয়ে দেখার প্রয়োজন বোধ করল না ওপাশে কে। সে মোবাইলকে নিজ ইচ্ছা মতো 2-3টে গালি দিয়ে বোকা হেসে মোবাইল এগিয়ে দিল শোয়েব সাহেবের দিকে। তার এই বোকা হাসির মানে হলো শোয়েব সাহেব তার এত বড় বড় সুন্দর গালিগুলো শুনতে পাননি, তাই হেসে মোবাইল শোয়েব সাহেবের হাতে ধরিয়ে দিতেই কানে ভেসে আসলো গম্ভীর গলায় কারো ধমকের স্বর, কে ওখানে? শোয়েব, কেউ? নুসরাত কপাল কুঁচকে গেল। বেটা মানুষের গলার আওয়াজ শুনে চোখ ঘুরে চারদিকে, কাউকে খুঁজে না পেয়ে শোয়েব সাহেবের দিকে ভ্রু নাচিয়ে তাকায়। এক পিষে ভ্রু করে জিজ্ঞেস করে, কে কথা বলছে? নুসরাতের ইশারা বুঝে নেন শোয়েব সাহেব। মোবাইল নুসরাতের হাতে ধরিয়ে দিলেন যাতে সে নিজে দেখে কে কথা বলছে। নুসরাত মোবাইল হাতে নিয়ে ক্যামেরার দিকে কিছুক্ষণ চোখ বুলিয়ে শোয়েব সাহেবের দিকে মুখ তুলে তাকিয়ে বিতিশটা নিয়ে আওড়ায়, এই বুইড়া বেড়া আবার কে? ঠিক চিনতে পারছি না। হেলাল সাহেব আঁতকে উঠলেন। তাকে বুড়ো বলে নাসিরের মেয়ে? কত বড় সাহস! যার বাপ তার ভয়ে কাঁপে, সেই বাপের মেয়ে তাকে বুইড়া বেটা বলে সম্বোধন করে? তিনি চোখ বড় বড় করে ক্যামেরার তর্জনী আঙুল তুলে শাসিয়ে বললেন, কাকে তুই বুইড়া বেটা বলছিস? চিনিস আমাকে? নুসরাত অবাক হওয়ার ভান করে গালে এক হাত দিয়ে তালু চেপে ধরে অধর বাঁকিয়ে হেসে বলে, ওমা, আপনাকেই তো বললাম বুইড়া বেটা, আর আপনাকে চেনার কি দরকার? আমি তো চিনি, আপনি হলেন এক কর্কশ খ্যাক করতে থাকা বুইড়া বেটা। এবার আমাকে চিনে নেন আপনি। আমি হলাম সৈয়দ নাসির উদ্দিনের ছোট মেয়ে সৈয়দা নুসরাত নাসির। আপনি আমাকে ভালোবেসে বেটা ছেলে ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। আর আপনাকে চেনার কোনো শখ, ইচ্ছা, আকাঙ্ক্ষা আমার নেই। আপনার সাথে যদি আমার কোনোদিন দেখা হয় তাহলে আপনাকে আমি চিনিয়ে দেব আমি কে। নুসরাত ক্যানাইন দাঁত বের করে হাসে, হাত উপরে তুলে নাচিয়ে নাচিয়ে মুখ বাঁকিয়ে গা চালানো হাসি দিয়ে বলে, টাটা আঙ্কেল, আজ বিদায় নেই। অন্য একদিন এক জায়গায় বসে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শিরোনাম হবে আমি কে, আপনি কে, কে কাকে বেশি চেনে। তুই কি আমাকে চিনিস নাকি আমি তোকে চিনি? হে হে, বাই বাই আঙ্কেল।